সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় বরগুনা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরগুনা জেলার তালতলী থানাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সকল জিনিসপত্র দেখা যাচ্ছে, এগুলো বিভিন্ন ধরনের মামলার আলামত। এখানে আরও বেশ কিছু মামলার আলামত ছিল যেগুলো ইতিমধ্যেই আদালতের নির্দেশক্রমে আদালতে পাঠানো হয়েছে। আমরা এই ব্যাপারে কথা বলছি তালতলী থানার সেকেন্ড অফিসার হারুন সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, এই জিনিসগুলো কি? এইগুলো আমার থানা এলাকায় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যে মামলা হয়েছে, মারামারি, বিভিন্ন মামলার আলামত। এই যে সকল আসামিদেরকে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র সহ গ্রেপ্তার করেছেন, জিনিসপত্রগুলো তো আপনারা থানায় পাঠিয়েছেন, আসামিগুলো কোথায় আছে? আসামিরা জেল হাজতে আছে, আটক আছে। আদালতের কি নির্দেশ আছে যে যে ধরনের জিনিসপত্র যেমন অস্ত্র, মাদক, এগুলো উদ্ধারের কতদিনের মধ্যে আদালতে সোপর্দ করতে হয়? এটা চার্জশিট হওয়ার সাথে আমরা একত্রে পাঠিয়ে দিই, চার্জশিটের সাথে একত্রে কোর্টে যায়। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পেলেন যে এখানে যে জিনিসপত্র বা আরও যে উনি কথা বললেন যে অস্ত্র উদ্ধার করেছেন, অস্ত্রগুলো আদালতে আছে বা আরও কিছু মামলা হয়েছে সেগুলো আছে। ইতিমধ্যেই এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশক্রমে ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করেছে, যাদের জেল হয়ে গেছে, পালাতক ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে এবং অন্যান্য মামলায় আরও আসামি গ্রেপ্তার করে তাদেরকে আদালতে সোপর্দ করেছে। আমরা এদেশের প্রতিটি মানুষের দাবি বাস্তবায়ন করতে গিয়ে বলবো, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যারা তাদের যেন ন্যায্য বিচারে তাদের সাজা হয়, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা যখন তালতলী থানাতে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, তখন আমরা জেনে যাই যে এই থানারই অন্তর্গত একটি গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে একটি মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা থানাতে পেয়েছি যে মেয়েটিকে হত্যা করা হয়েছে তার মাকে এবং তিনার মেয়েকে। আমরা কথা বলছি ওই মহিলার মার সাথে। কি নাম আপনার? আমার নাম সায়রা বেগম। তাকে কারা মেরেছে? মারছে মনির, আর সোহাগ ছিল লাগে, আরও কারা কারা আছে আমি এখানে সব জানি না। এখন কাকে গ্রেপ্তার করেছে পুলিশ? মনির। এই মার্ডার হওয়ার কতক্ষণের মধ্যে গ্রেপ্তার হয়েছে? ধরেন 10টা-12টার দিক দিয়ে লাশের দ্বারা আমি গেছি, যাওয়ার পর আমি তো একেবারে এই বলছি যে এই অবস্থা। এরপরে এরানে যাইয়া সন্ধ্যার আগেই আনা হয়েছে, দুপুরের পর আর কি ওটু আমার একটু খেয়াল নাই, অনেক পর আনছে, আসরের আগে আনা। ওই দিনই তো গ্রেপ্তার করা হয়েছে? লগে লাগিয়ে আনা হয়ে গেছে। এই যে পুলিশ যে একটা সংবাদ পেল এবং আসামিকে, মূল আসামিকে তো গ্রেপ্তার করেছে। হ্যাঁ, মূল আসামি গ্রেপ্তার করেছে। এই যে তাকে যে গ্রেপ্তারটা করলো, এখন তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করলো, এটাকে আপনি কিভাবে সম্ভব হলো? এটা আমি জানিছি যে ওই মায়ের সাথে আর ওই আসামির সাথে কাবিনেছে, এই জন্য এই জন্য এই হয়েছে। কথা বলছি এই মামলার আয়ুর সাথে। কি নাম আপনার? এসআই সাইদুল ইসলাম। আপনি কিভাবে এই বিষয়টা জানতে পারলেন এবং কিভাবে এই আসামিকে গ্রেপ্তার করলেন? এই যে মেয়েটা মারা গেছে ও মূলত চিটাগাঙে থাকতো, গার্মেন্টসে চাকরি করতো। ওখান থেকে ঘটনার দিন 23 তারিখ সকাল 9টায় আমতলিতে আসে। আমতলি মনির আসার জন্য বলছে ওকে যে তুমি আসো, তোমাকে আমি বাড়িতে উঠাবো বউ হিসাবে। তো ওনার মা, এই মহিলা, উনি গেছিলো ওনার অন্য একটা মামলার কাজে আমতলি কোর্টে। তখন ওনার সাথে দেখা, দীর্ঘ 4 বছর পর দেখার পরে মা এবং মেয়ে জড়াই কান্নাকাটি করছে। তখন বলছে যে আমার সাথে চলো, আমি বাড়ি যাব, একাতে যাব। তখন মেয়ে বলছে যে না, তুমি তোমার কাজ সারো, আমার একটু কাজ আছে, আমি পরে যাব। তখন উনি বলছে কী কাজ আছে? তখন বলছে যে আমার সাথে মেয়ে ওই মনিরের সাথে বিয়ে হয়েছে, মনির গার্ডিয়ানের সাথে কথাবার্তা বলছে, মনির আগে চলে আসছে, আমি পরে আসতেছি, তুমি আসবা, আমি আমতলির থেকে তোমাকে নিয়ে আসবো, এরপরে ঘরে উঠাবো। তো মূলত মনির ওখানে যায় নাই, ও অপেক্ষা করছে। সন্ধ্যার পরে মনির রিং করছে যে তুমি নলবুনিয়া সাইকেল সেন্টারে ওখানে আসো, ওখান থেকে আমি তোমার বাড়ি নিয়ে যাব। তো ওখান থেকে বাড়ি না নিয়ে ও ওখান থেকে পরিকল্পিতভাবে ওই বিলের ভিতরে নিয়ে গেছে। বিলের ভিতরে নিয়ে বোরকার যে স্কার্ফ, উপরের যে পাট, ওইটা দিয়ে প্রথমত ওরে শ্বাসরোধ করে মারছে পেঁচাইয়ে।
পরবর্তীতে সে তার আগেই পরিকল্পনা মোতাবেক দা নিয়ে গেছে, ওই দা দিয়ে সে জবাই দিছে। জবাই দিয়ে ডেড বডির থেকে 200 গজ দূরে মাথাটা মাটির নিচে গাড়ি রাখছে। আমরা অনেকক্ষণ আমরা সংবাদ পেয়ে গেলাম ঘটনাস্থলে, যাওয়ার পরে ডেড বডি পেলাম, মাথা পাইনি। অনেক আশপাশে জঙ্গলও ছিল, খাল মরা খালের মাথায়। তো অনেক তল্লাশি করছি। আমাদের তল্লাশির এক পর্যায়ে সার্কেল এএসপি স্যারও ঘটনাস্থলে আসছে। সে আসার পূর্বেই আমরা মাথা অনুসন্ধান করে পেয়ে গেছি। মাথাটার সামান্য বোরকার স্কোপ দিয়ে যে পেঁচাইছে, সামান্য একটু বের হয়েছিল মাটির উপরে, ওইটা অনুযায়ী আমরা খুঁজে ওইখান থেকে বের করছি। পরবর্তীতে উনি সংবাদ পেয়েছে যে আমার মেয়ে তো বাড়িতে আসে নাই, উনি রাত্রে ছিল ওনার বাপের বাড়ি বড়বগি। ওখান থেকে সকালে যখন আসছে লাউপুরা বাজারে, তখন শুনে যে একটা মেয়ে ডেড বডি পাওয়া গেছে, মাথা নাই, মেয়েটার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। তখন ওনার সন্দেহ হয়েছে যে আমার মেয়ে হইতে পারে। তখন উনি ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরে উনি মানে হাউমুখে চিল্লাপাল্লা করে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে উনি বলছে যে এই ঘটনা। তখন ও মনিরের নাম বললে আমরা তাৎক্ষণিকভাবে ওনাকে অফ করে দিই, যে পাবলিক যত না জানে। তো পরে আমরা লাশ সুরতলে রিপোর্ট করে থানায় পাঠিয়ে দিয়েছি। থানায় পাঠিয়ে দিয়ে আমরা ওইখানে তাৎক্ষণিকভাবে মনিরকে অ্যারেস্ট করছি। এই যে তাকে আসামিকে যে গ্রেপ্তার করলেন, সে কি স্বীকারোক্তি দিয়েছে? হ্যাঁ, স্বীকারোক্তি করছে। সে নিজেই দা দিয়ে জবাই দিয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করছে এবং কোর্টেও স্বীকারোক্তি দিয়েছে। কথা বলছি যে মহিলা মারা গেছেন তার মেয়ের সাথে, কি নাম আপনার? ঐশী আক্তার রেখা। আপনার মাকে কারা মেরেছে আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, আমি জানতে পারছি। কে মেরেছে? মনির মারছে, কিন্তু মূলত ছিল সোহাগ মনির। আপনার মার লাশ দেখেছেন? না, আমি লাশ দেখতে পারিনি। আপনারা কয় ভাই কয় বোন? আমরা 2 বোন 1 ভাই। আমি সবার বড়। আপনি কি করেন? আমি এইচএসসি পরীক্ষা দিছি। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ। আপনার স্বামী কি করেন? চাকরি করেন। প্রিয় দর্শক, একটি বিবাহিতা মহিলাকে প্রভাবিত করে প্রলোভন দিয়ে সে চাকরি করত চট্টগ্রামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে। সেই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থেকে তাকে লোভ দেখে এই গ্রামে নিয়ে আসেন। এখানে নিয়ে এসে পূর্ব পরিকল্পনা মোতাবেক যেখানে লাশটি পাওয়া গেছে ঠিক সেই স্থানটিতে লাশকে এই মহিলাকে নিয়ে যাওয়ার পূর্বেই একটি ধারালো অস্ত্র মাটির নিচে গেড়ে রেখে আসেন। তারপরে ওই স্থানটিতে যখন নিয়ে যায় তখন অনেক রাত্রি হয়ে যায় এবং সেখানে বসে গল্পগুজবের এক পর্যায়ে তার শরীরে ব্যবহৃত যে বোরকা ছিল সেই বোরকা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার সেই দাটা বের করে দা দিয়ে তার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এমন নিষ্ঠুর এবং বর্বর আচরণ যারা করতে পারে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে এলাকাবাসী মনে করে না। তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যে শাস্তিটি দেখে আগামী দিনগুলোতে কেউ যেন এ ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেদিকে তারা সজাগ হবেন। আমরা কথা বলছি যে মহিলাকে মেরে ফেলা হয়েছে তার বড় ভাইয়ের সাথে। কি নাম আপনার? আলম। আপনার বোনকে আপনি দেখেছেন? দেখছি স্যার। তার এই বিচ্ছিন্ন দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন ছিল, এই অবস্থা দেখেছেন? না, এই অবস্থা দেখি না। এই আমরা বোনের দেখছি, হয়তো এই প্রশাসন তারা থানায় উদ্ধার করে আনছে। আমার আম্মা মানে সাথে আইছে, সে পরিচয় দিয়েছে পরে ওই আমার দ্বারা মোবাইল করছে। আমি তো থাকি পাথরঘাটায়, তাই আমি মোবাইল করার পর আমি আইছি সন্ধ্যার পর, আইয়া হিপের দেখি আমি চিনি যে আমার বোন। তখন কি মাথা আলাদা ছিল না দেহের সাথে ছিল? তখন আর কি তারা আর কি ওই মাথা আর ওই ধর একসাথে আর কি রাখছে। জি। সেই বোনটা আপনার বড় না ছোট? আমাদের ছোট। কেমন ছিল আপনার বোন? অনেক ভালো ছিল, ছোটবেলা একসাথে চলাফেরা করছে, অনেক ভালো ছিল। এই যারা আপনার বোনকে এরকম নির্মমভাবে হত্যা করেছে তাদের কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? তাদের কি বিচার আমি চাই এতটুকু, যে শাস্তি আল্লাহ রাসূলের কাছ থেকে যে সব প্রশাসনকার যে আইনটা আছে সেই আইনটা সেই বিচার যেটাই হয় এইটাই আমি চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না।
শাস্তি তাদের হওয়াই কি চান? উচিত। ওর শাস্তি, ওর মরণের মরণই চাই। আমার মাইয়ে যেরকম মা করে ডাক দিয়েছে, করুণা করছে, ওরে তার হেরেম করে করুণ করেন, ওরে এরকম শাস্তি দেন, ওর মারারই চাওয়ার উচিত, এইটাই উপযুক্ত। ওর শাস্তি দিতে এই যে আপনার মাকে যে মেরে ফেলেছে, এই জন্য আপনি কি চান? আমি এর সঠিক বিচার চাই। এর সাথে শুধু মনির না, আমি সোহাগেরও বিচার চাই। সোহাগ মনির দুজনই আমি মনে করি জড়িত, আর এছাড়া যদি অন্য কেউ জড়িত থাকে আমি চাই এদের সঠিক বিচার হোক। আমাদের প্রশাসনের কাছে আমাদের আবারও দাবি, আজকে যারা চোখের পানি ফেলে তাদের মাতৃহত্যার বিচার চাচ্ছে, আমরা তাদেরও বিচার চাই। কথা বলছি আমতলী থানার অফিসার ইনচার্জ বাবুল সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই ঘরের ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো এখানে কেন রেখেছেন? আলামতগুলো এগুলো আমাদের তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত। এই যে সমস্ত মোটরসাইকেলগুলো দেখতেছেন এগুলো আমাদের বিভিন্ন কেসের সময় চুরি হয়ে গেছে, সেই চোরদের কাছ থেকে আমরা এই মোটরসাইকেলগুলো উদ্ধার করছি। এবং এছাড়াও আমাদের এই মালখানার ভিতরে আপনারা কিছু স্থানীয় বল্লম, তারপর কিছু চল, ত্রিকাটা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো এই অঞ্চলে মারামারির সময় ক্রিমিনালরা এগুলো ইউজ করে, যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে এই সমস্ত জিনিসপত্র সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সেই ঘটনারই এইগুলো আলামত। এই যে মোটরসাইকেল যখন আপনি উদ্ধার করেছেন, এই মোটরসাইকেলের যে মালিক তাকে পেয়েছেন? না, এখানে যে দুইটা মোটরসাইকেল আপনারা দেখতেছেন, এই মোটরসাইকেলের মালিক এখন পর্যন্ত আমরা ফাইন্ড আউট করতে পারি নাই। আমরা সারা বাংলাদেশে এটার মেসেজ দিয়েছি, ইনকোয়ারি স্লিপ দিয়েছি এবং আদালতকে আমরা অবহিত করছি। এখন এই মোটরসাইকেলগুলো যেহেতু মালিকানা পাওয়া যায় নাই, এখন আদালতের আদেশ পাওয়ার সাথে সাথে এগুলো হয়তো প্রকাশ্য নিলামে বিক্রয়ের অপেক্ষায় এখানে মুলতবি আছে। এই জিনিসগুলো কি? এই জায়গায় বলা হয় 3-4 কাঠার চল, স্থানীয়ভাবে এগুলো বলা হয় চল। এগুলো আমাদের থানা এলাকায় বিভিন্ন সময় জায়গা জমি ঘরবাড়ি দখল করার ক্ষেত্রে এগুলা সাধারণত ক্রিমিনালরা ব্যবহার করে থাকে। তা তারিকাটা গ্রাম থেকে গত 2-3 দিন আগে এই আপনি যে চলটা হাতে নিয়েছেন এইটা উদ্ধার করা হয়েছে। মাদকের তৎপরতা কেমন? আমাদের আমতলী থানা এলাকায় মাদকের তৎপরতা আগের তুলনায় অনেকটাই কমছে। আমরা ইতিমধ্যেই আপনার ইয়াবা 400 পিস ইয়াবা সহ 2 জনকে গ্রেপ্তার করছি। তারপর এখানে অ্যালকোহলের একটা আপনার অ্যালকোহলের কারখানা আমরা উদ্ধার করছি, সেখানেও আমরা একজনকে অ্যারেস্ট করছি এবং অ্যালকোহল তৈরি সরঞ্জামাদি সহ ওই সমস্ত আলামতগুলো আমরা মামলার তদন্ত শেষে চার্জশিটের সাথে বিজ্ঞ আদালতে ইতিমধ্যেই প্রেরণ করছি। আসামিরা এখন কোথায় আছেন? আসামিরা জেল হাজতে আছে। আপনার থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আপনি কি ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা তাদেরকে দিয়ে আসছি। আর বিশেষ করে আমাদের রাত্রিকালীন রণপাহারা এবং আমরা দিনের বেলা বিশেষ ক্ষেত্রে আমরা পুলিশি অভিযান চালিয়ে যাচ্ছি। এখানে জনসাধারণের নিরাপত্তার বিঘ্নিত কোনো কার্যকলাপ এখন আপাতত পরিলক্ষিত হচ্ছে না এবং জনগণ স্বাভাবিকভাবে এখানে জীবনযাপন করতে পারতেছে। তথা এবং আমতলী থানার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আছে। কথা বলছি পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শাড়ি আপনি এখানে রেখেছেন, এই শাড়িগুলো কোত্থেকে আটক করেছেন? এটা আমরা আমাদের থানার মুন্সিগঞ্জ এলাকা থেকে আটক করছি। কিসের ভিত্তিতে আটক করলেন এবং শাড়িগুলো কোথাকার তৈরি? এগুলা ভারতীয় শাড়ি। আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে জনৈক জালালের বাড়িতে অবৈধ কিছু ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি আছে। সেই তথ্যের ভিত্তিতে একজন আসামিকে গ্রেপ্তার করি এবং তার স্বীকারোক্তি মোতাবেক মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন গ্রামে জালালের ঘর থেকে এই বিপুল পরিমাণ শাড়ি, এখানে 39 গাইড ভারতীয় শাড়ি আছে, সবই ভারতীয় সুতি বস্ত্র। এখানে প্রায় 30 লক্ষ টাকার মালামাল আছে। এই শাড়িগুলো কিভাবে আমাদের দেশে এসে পৌঁছলো বা এই প্রত্যন্ত অঞ্চলে এসছে, এ ব্যাপারে কিছু তথ্য পেয়েছেন? এটা আপনি জানেন যে আমাদের এই পাথরঘাটা থানার দক্ষিণেই বঙ্গোপসাগর, বিশাল সমুদ্র। এই সমুদ্রপথে এই চোরাচালানটা সাধারণত হয়ে থাকে আমরা ধারণা করছি এবং যতটুকু তথ্য পেয়েছি এটা ভারত থেকে নৌপথে
গভীর সমুদ্র দিয়ে চোরাচালানের মাধ্যমে এখানে আসছে এবং এখান থেকে পরে ধীরে ধীরে এটা বাজারজাত হতো। কথা বলছি পাথরঘাটা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন সাহেবের সাথে। আপনি এই ব্যাপারে কতটুকু কি জানেন? আমি ঘটনার দিন জেনেছি যে ওসি সাহেব আমাকে ফোন করেছে যে কিছু ভারতীয় শাড়ি আটক আছে পাথরঘাটা উপজেলার মুন্সীগঞ্জ নামক স্থানে। অতঃপর আমি আমার সহকারী কমিশনার ভূমি জনাব আসাবুর রহমান সাহেবকে তার কথার ভিত্তিতে আমি পাঠিয়ে দেই এবং সেখান থেকে মুন্সীগঞ্জ গ্রামের জনৈক জালালের বাড়ি থেকে এটা উদ্ধার করা হয়। আপনার অফিসার যখন যান তখন কি পুলিশের সাথে গিয়েছেন না সংবাদ পেয়ে পরবর্তী পর্যায়ে গিয়েছেন? না, পুলিশের সংবাদের ভিত্তিতে উনি গিয়েছেন। ওখানে আগে থেকেই পুলিশ অবস্থান করছিল, আমার অফিসার পরে গিয়েছে। ওসি সাহেব যখন জানালো আমাকে তারপরে। এটা কি কোনো মোবাইল কোর্ট আপনারা পরিচালনা করেছিলেন নাকি শুধু উনি গিয়ে সিজ করে এই থানা পর্যন্ত নিয়ে এসেছেন? না, আসলে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করার উদ্দেশ্যে যাওয়া হয়নি এবং কাউকে পাওয়াও যায়নি। যেহেতু গোপন সংবাদের ভিত্তিতে ওখানে গিয়েছি, মালামালগুলো যখন দেখা গেল যেগুলো ভারতীয় শাড়ি, তখন এগুলো আমরা সিজ করে ওখান থেকে থানায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন কতটুকু সচেতন। সমুদ্র পথে এই বিপুল পরিমাণ শাড়ি আমাদের দেশে এসেছে এবং এই শাড়িগুলো গোপন সংবাদের ভিত্তিতে যখনই এই প্রশাসন জানতে পেরেছে তাৎক্ষণিক তাদের একটি টিম সেই স্থানে চলে গিয়েছে এবং সেই বাড়িতে গিয়ে এই শাড়িগুলোকে উদ্ধার করেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনো সাহেব তার ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং যৌথ পরিচালনার মাধ্যমে এই কাপড়গুলো উদ্ধার করে এই থানা পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং এ ব্যাপারে একটি নিয়মিত মামলা হয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন এদেশের প্রতিটি মানুষের পাশে সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাবেন, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলছি। আমাদের ঘরের মেয়েরা, তাদেরকে যদি আমরা আমাদের নিয়ন্ত্রণে না রাখতে পারি এবং যথাযথভাবে তাদের উপর আমাদের অধিকার বিস্তার করতে না পারি, তাহলেই তারা হয়তো বিদ্রোহী হয়ে ওঠে। যে বিদ্রোহীর কারণ গিয়ে দাঁড়ায় হয়তো কোনো ছেলেকে ভালোবাসে এবং এক পর্যায়ে তাদের সহযোগিতা নিয়ে অথবা তাদের অনুপস্থিতিতেই সে ঘর থেকে বেরিয়ে যায়। যখনই মেয়েকে আর ঘরে না পান তখন থানায় এসে একটি অপহরণ মামলা দিয়ে থাকেন। যখন এটার গভীরে যাওয়া যায় বা তাকে উদ্ধার করা হয় তখন দেখা যায় যে ওই মেয়েটা হয় ইচ্ছাকৃতভাবে বেরিয়ে গেছে বা তার এক বন্ধুর সাথে বেরিয়ে গেছে অথবা বান্ধবীর বাড়িতে বেরিয়ে গেছে। ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে এই বরগুনা জেলাতে। কি নাম আপনার? শারমিন আক্তার। আপনি বলুন তো কিভাবে আপনি কেন ঘর থেকে বেরিয়ে গেলেন? আমি একজনকে ভালোবাসি, তো আমার মা বাবা মেনে নিতে চায় না, এই জন্য আমি ঘর থেকে একা একা বেরিয়ে যাই। আপনার বাবা মা কাদের নামে বা কী অবস্থায় থানাকে অবগত করলেন? আমি কলেজ ছাত্রী, তো আমি আর আমার ভাই এক ক্লাসেই পড়ি। তো সেই সময় আমার ভাইকে একটা মেয়ের জন্য একটা মেয়ে সম্পর্ক করে একটা ছেলের সাথে, এই জন্য আমার ভাই সেখানে বাধা দিতে গেছে। এই জন্য সেই ছেলে তাকে অনেক মারার জন্য হুমকি দিছে। তো আমার বাবা তাদের আর কি তাদের বিরুদ্ধেই করছে যে হয়তো আমার মেয়েকে এরকম ওরা কিছু করতে পারে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি গেছিলাম কলাপাড়াতে। তো এই যে আপনি যে একা একা ঘর থেকে বেরিয়ে গেলেন, এই বিষয়টা কি আপনি ঠিক করেছেন? না, এটা হয়তো আমার মা বাবাকে একটু করার জন্য আমি করেছি, যাতে আমার সম্পর্কটা তারা মেনে নেয়। কিন্তু এখন বাবা মা নেবে কি নেবে না সেটা আপনার ব্যাপার, কিন্তু এই যে রাষ্ট্রকে, প্রশাসনকে আপনি বা আপনার পরিবার পরিজন একটা বিব্রতকর অবস্থায় ফেললো, এর জন্য দায়ী কে? দায়ী আমি। তো এদেশে জনগণের উদ্দেশ্যে আপনি একটু বলুন, এ ধরনের কার্যকলাপ করা ঠিক না অন্যায়? না, আসলে আমার মতে এটা করা ঠিক না। এই মেয়েটি তার নিজের ইচ্ছায় চলে গিয়ে একটি ছেলে, সেই ছেলের বোনকে এই মেয়ের ভাই ভালোবাসে, কিন্তু এর বাবা তাকে জড়াতে চেয়েছিল এই মামলায়। যদি এই মেয়েটিকে পাওয়া না যেত তাহলে কিন্তু ওই ছেলেটি আসামি হতো। তাই আমরা আশা করব এদেশের প্রতিটি মা বোনের কাছে, আপনি যখন
তখন ঘর থেকে বেরিয়ে যাবেন না, বাবা মায়ের নির্দেশ মেনে চলতে চেষ্টা করুন, তাহলে হয়তো আপনি সঠিক স্থানে আপনার বিয়ে হবে এবং আপনি সেখানে শান্তিতে থাকতে পারবেন। কথা বলছি বরগুনা জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সাথে। আপনার জেলার সার্বিক আইনশৃঙ্খলার অবস্থা কেমন? সার্বিকভাবে জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত ভালো বলছে। আপনার জেলায় মাদক ব্যবসা বন্ধে আপনি আপনার কর্মকর্তা কর্মচারীদেরকে কী ধরনের দিক নির্দেশনা দিয়ে আসছেন? এই জেলায় মাদকের যে প্রভাব এবং প্রসার সেটা অত্যন্ত প্রাইমারি লেভেলে বলতে গেলে, তো সেদিক থেকে এই প্রাইমারি লেভেলটা যাতে সেকেন্ডারি বা টারশিয়ারি লেভেলে উন্নীত হয়ে আমাদের যুব সমাজ তথা আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে না পারে সে ব্যাপারে আমরা সদা তৎপর আছি এবং সেজন্য আমরা নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চালাচ্ছি। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদেরকে পানিশমেন্ট দিচ্ছি, আমরা নিজেরা মামলা নিচ্ছি এবং যারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ভোক্তা থেকে আরম্ভ করে পাচারকারী সবাইকে আইনের আওতায় আনার জন্য আমি আমার অধীনস্থ কর্মকর্তাদেরকে আমি নির্দেশ দিয়েছি এবং তারা যথারীতি প্রতিদিন যে কোনো মোবাইল পার্টি বের হোক সেক্ষেত্রে তারা মাদক উদ্ধারের ক্ষেত্রে যথেষ্ট সচেতনভাবে এবং সচেষ্ট আছে। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদক সেবীদের আটকের ব্যাপারে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমাদের সমাজের প্রত্যেককেই এখানে এগিয়ে আসতে হবে, শুধু পুলিশ দ্বারা সম্ভব নয়। আমরা এজন্য গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম জোরদার করেছি। একই সাথে আমাদের মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম জোরদার করেছে, যার ফলে যারা মাদক সেবী মাদক বিক্রয়কারী বহন করে তাদেরকে আমরা সময় সময় ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হচ্ছে এবং তাকে সাথে সাথে জেল জরিমানা করা হচ্ছে। এজন্য যদিও এটা একটা বর্ডারিং এরিয়া না, তারপরে এখানে মাদক আসে, তা আমাদের এই কার্যক্রমের ফলে কিন্তু অনেকটা কমে গেছে। আপনার যেখানে আগে হয়তো 200-300 টাকা হলে একটা ফেন্সিডিলের বোতল পাওয়া যেত, এখন 1200-1300 টাকা কমে ফেন্সিডিল কেনা যায় না। এতে প্রমাণিত হয় যে এখানে আমাদের পুলিশি কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং এই মাদকের ব্যাপারে আমরা যে কঠোর সেটাই প্রমাণিত হয়। আর এবং অন্যান্য বড় ধরনের মাদকের যদি আমরা চালান আটক করতে পারি সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা নেওয়া হচ্ছে বা চোরাচালান আইনে মামলা নেওয়া হচ্ছে। এর ফলে আমাদের এই মাদকের বিষয়টা অনেকখানি কমে আসছে এবং আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে। আমাদের উপর থেকেও এই নির্দেশনা আছে, বিশেষ করে আমাদের আইজি মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় এই ব্যাপারে খুব কঠোর। আমরা জিরো টলারেন্সে আছি। আমরা যে কোনো মূল্যে এর ব্যবহার, এর স্টোরেজ, এর বহন সমস্ত কিছুর ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং কারা এগুলি করছে তাদের লিস্টও আমাদের কাছে আছে এবং আমরা সুযোগ পেলেই এবং তাদেরকে আইনের আওতায় আনব এবং তাদের বিরুদ্ধে আমরা যে কোনো ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করব আইনের আওতায়। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো এই বিষয়গুলো বরগুনা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু। জনগণ যে কোনো সমস্যা নিয়ে পুলিশের কাছে আসবে এবং পুলিশ দ্রুত সেই বিষয়টি নিয়ে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আজকে পুলিশ যেভাবে দায়িত্ব পালন করছে, আগামী দিনগুলোতেও পুলিশের ভূমিকা থাকবে এর চাইতে আরও সুন্দর এবং আরও দ্রুত। আমাদের অনুষ্ঠান দেখে কেমন লাগলো জানি আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।